2018 সালের ডিসেম্বর। শীত তখন পুরোদমে নেমেছে। কলকাতার একটি লোকাল নিউজ পোর্টালে কাজ করতাম আমি। আমাদের কাজ ছিল অদ্ভুত, অমীমাংসিত বা মানুষের মনে ভয় ধরানো ঘটনাগুলো নিয়ে রিপোর্ট তৈরি করা। বেশিরভাগ সময় এগুলো গুজব প্রমাণ হতো, তাই এমন কোনো কেস আমাকে আর খুব একটা উত্তেজিত করত না। কিন্তু 17 ডিসেম্বর রাত 11:40 অফিসের মেইলে একটা মেসেজ আসে। সাবজেক্ট লাইনে শুধু লেখা ছিল, আমি বেঁচে আছি, কিন্তু আমি নেই। মেইলটা পাঠিয়েছিল এক ব্যক্তি, নাম অরিন্দম সেন, বয়স 38, পেশায় স্কুল শিক্ষক, লোকেশন বর্ধমানের কাছের এক ছোট শহর। মেইলের ভেতরে খুব ছোট একটা লেখা ছিল, আমার সাথে যা ঘটছে সেটা পুলিশ বা ডাক্তার কেউ বুঝতে পারছে না। আমি মনে করি আমি আর একা নেই। যদি কিছু হয়ে যায় সত্যিটা প্রকাশ করবেন। এরকম মেইল আমরা আগেও পেয়েছি। বেশিরভাগ সময় মানসিক সমস্যার কেস হয়, তাই প্রথমে গুরুত্ব দিইনি। কিন্তু পরের দিন সকালে অফিসে পৌঁছে দেখি একই মেইল 3 বার পাঠানো হয়েছে, আর শেষ মেইলের শেষে একটা লাইন যোগ হয়েছে, ও এখন আমার মতো কথা বলতে পারে। এই লাইনটাই আমাকে ঘটনাটা নিতে বাধ্য করেছিল। 2 দিন পর আমি অরিন্দমের বাড়িতে পৌঁছালাম। বাড়িটা সাধারণ একতলা, সামনে ছোট বাগান। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে অদ্ভুত কিছু ঘটছে। দরজা খুললেন অরিন্দমের স্ত্রী মধুমিতা। চোখের নিচে কালি, স্পষ্ট বোঝা যাচ্ছিল বহুদিন ঘুম হয়নি। তিনি আমাকে ভেতরে বসতে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, অরিন্দম বাবু কোথায়? তিনি কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, ঘুমাচ্ছে। মানে ঘুমানোর চেষ্টা করছে। তারপর ধীরে বললেন, রাতে উনি আর ঘুমাতে পারেন না। ঘরের ভেতরে অদ্ভুত নীরবতা ছিল। এমন নীরবতা যেখানে ঘড়ির টিকটিক শব্দ অস্বস্তিকর লাগে। কিছুক্ষণ পর অরিন্দম এলেন। প্রথম দেখাতেই বুঝলাম মানুষটা প্রচণ্ড ক্লান্ত। চোখ লাল, দাড়ি না কাটা, হাত কাঁপছে। তিনি বসেই প্রথম প্রশ্ন করলেন, আপনি কি বিশ্বাস করেন মানুষ বদলে যেতে পারে? আমি বললাম, সবাই বদলায়। তিনি মাথা নেড়ে বললেন, না, আমি যেটা বলছি সেটা আলাদা। যদি কেউ আপনার মতো দেখতে হয়, আপনার মতো কথা বলে, কিন্তু সে আপনি না হয়। আমি চুপ করে রইলাম। তিনি গল্প শুরু করলেন। সবকিছু শুরু হয়েছিল 1 মাস আগে। স্কুল থেকে ফিরে একদিন বিকেলে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ মাঝরাতে জেগে ওঠেন। মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। প্রথমে ভেবেছিলেন স্ত্রী জেগে আছে, কিন্তু পাশে তাকিয়ে দেখেন মধুমিতা ঘুমাচ্ছে। তবুও অনুভূতিটা যাচ্ছিল না। তিনি বললেন, আমি নিশ্চিত ছিলাম কেউ আমাকে দেখছে। তারপর তিনি এমন একটা কথা বললেন যা আমার শরীর ঠান্ডা করে দিল। আমি আয়নায় তাকালাম, আর মনে হলো আমার প্রতিচ্ছবি আমার দিকে তাকাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম, মানে? তিনি বললেন, আমি মাথা নড়ালাম, কিন্তু প্রতিচ্ছবি 1 সেকেন্ড দেরিতে নড়ল। আমি ভাবলাম এটা মানসিক চাপের ফল, কিন্তু তিনি থামলেন না। পরের দিন থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে তিনি ঘুমাতে গেলে সকালে উঠে দেখেন রান্নাঘরের জিনিসপত্র নড়ানো, দরজা খোলা, লাইট জ্বালানো, অথচ বাড়ির সবাই বলছে তারা কিছুই করেনি। এক রাতে তিনি ঠিক করলেন জেগে থাকবেন। রাত 3টার দিকে তিনি শুনলেন ড্রয়িং রুমে টিভি চলছে। তিনি ধীরে দরজার ফাঁক দিয়ে তাকালেন, এবং যা দেখলেন তা বলার সময়ও তার হাত কাঁপছিল। টিভির সামনে কেউ বসে আছে। পিছন দিক দেখা যাচ্ছে। লোকটা তার মতোই দেখতে। একই চুল, একই গড়ন, একই পোশাক। আমি তাকে থামিয়ে বললাম, আপনি নিশ্চিত এটা স্বপ্ন না? তিনি সরাসরি আমার চোখের দিকে তাকালেন। আমি তখন জেগেছিলাম, কারণ আমি তখন ভয় পাচ্ছিলাম। তারপর তিনি বললেন, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল।
লোকটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাল। মুখটা সম্পূর্ণ অন্ধকারে ছিল, কিন্তু সে হাসছিল। পরের দিন থেকে ঘটনাটা বদলে যায়। এবার তিনি নিজেই নিজের কাজের কথা মনে করতে পারছিলেন না। স্কুলে গিয়ে সহকর্মীরা বলছে তিনি নাকি আগের দিন অনেকক্ষণ কথা বলেছেন, হাসাহাসি করেছেন, অথচ তিনি আগের দিন বাড়ি থেকে বের হননি। একদিন স্কুলের সিসিটিভি ফুটেজ চেক করা হয়। ফুটেজে দেখা যায় অরিন্দম ক্লাস নিচ্ছেন, কিন্তু সেদিন তিনি জ্বরে বাড়িতে ছিলেন। সেই দিন থেকেই তিনি মেইল পাঠানো শুরু করেন। তিনি আমাকে একটা পেন ড্রাইভ দিলেন, বললেন এই ফুটেজটাই শেষ প্রমাণ। ফুটেজে দেখা যায় স্কুলের করিডোরে অরিন্দম হাঁটছেন। হঠাৎ ক্যামেরার দিকে তাকান আর ধীরে ধীরে হাসেন। সেই হাসিটা অরিন্দমের মুখে তখন ছিল না। আমার সামনে বসে থাকা মানুষটা কাঁপছিল। তারপর তিনি ফিসফিস করে বললেন, ও এখন আমার জায়গা নিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি বোঝাতে চাইছেন? তিনি বললেন, আমি যত কম ঘুমাই ও তত বেশি সময় বাইরে থাকে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ তখন সময় ছিল দুপুর 1টা। আর অরিন্দম হঠাৎ বললেন, গতকাল আমি সারাদিন ঘুমিয়েছিলাম। আমি বললাম, তাতে? তিনি ধীরে বললেন, আমার স্ত্রী বলেছে আমি সারাদিন বাড়িতে ছিলাম না। ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে গেল। মধুমিতা তখন রান্নাঘর থেকে চুপচাপ আমাদের কথা শুনছিলেন। তিনি ধীরে এসে একটা কথা বললেন, ওর চোখ কখনো কখনো আলাদা লাগে। আমি আর কিছু বলিনি, কারণ আমি তখনই বুঝে গেছিলাম এই গল্পের শেষ এখনো শুরুই হয়নি। সেদিন অরিন্দমের বাড়ি থেকে বেরিয়ে আসার পরও আমার মাথায় একটা কথাই ঘুরছিল, আমি যত ঘুমাই ও তত বেশি সময় বাইরে থাকে। এই লাইনটা অদ্ভুতভাবে বাস্তব শোনাচ্ছিল, যেন মানুষটা বানিয়ে বলছে না, বরং বুঝিয়ে বলার চেষ্টা করছে এমন কিছু যা সে নিজেও পুরো বুঝতে পারছে না। পরদিন সকাল 7টার দিকে মধুমিতার ফোন আসে। তার গলা কাঁপছিল, দাদা, ও সারা রাত ঘুমায়নি, কিন্তু আজ সকালে উঠেই বলছে ও নাকি কাল রাতে অনেকক্ষণ বাইরে ছিল। আমি বললাম, মানে? তিনি বললেন, কাল তো উনি সারা রাত আমার সামনেই ছিলেন। ফোন কেটে যাওয়ার পর আমি বুঝলাম আমাকে আবার যেতে হবে। সেই দিন দুপুরে পৌঁছে দেখি বাড়ির পরিবেশ বদলে গেছে। আগের দিনের চেয়ে আরো ভারী, আরো চাপা। অরিন্দম বসে আছে সোফায়, চোখের নিচে কালচে দাগ আরো গা। কিন্তু আজ একটা নতুন জিনিস দেখলাম, ওর চোখে ভয় কম, বিভ্রান্তি বেশি। আমাকে দেখেই বলল, ও এখন আমার সাথে কথা বলে। আমি চুপ করে বসে রইলাম। ও নিজেই বলতে শুরু করল, গতরাতে আয়নায় ওকে দেখলাম, কিন্তু এবার ও দেরিতে নড়েনি, এবার আগে নড়েছে। আমার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। ও বলল, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। ও বলল, আমাকে বিশ্রাম নিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, তারপর? অরিন্দম শুকনো গলায় বলল, আমি কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। মধুমিতা রান্নাঘর থেকে বললেন, কাল ভোরে দরজা খোলার শব্দ পেয়েছিলাম। ভেবেছিলাম উনি বাথরুমে যাচ্ছেন, কিন্তু সকালে উঠে দেখি দরজা ভেতর থেকে লক। ঘরের ভেতর নীরবতা নেমে এল। আমি সিদ্ধান্ত নিলাম, আজ রাতে এখানেই থাকব। রাত 1টা পর্যন্ত সব স্বাভাবিক ছিল। আমরা তিনজনই জেগেছিলাম। অরিন্দম বলছিল, ঘুম আসছে না, মাথা ব্যথা করছে। রাত 2টা নাগাদ আমি বললাম, আপনি একটু শুয়ে পড়ুন। ও বলল, না, আমি ঘুমাব না, কিন্তু শরীরের সীমা আছে। 2:45 ও সোফাতেই ঘুমিয়ে পড়ল। আমি আর মধুমিতা জেগে রইলাম। 3:12 প্রথম শব্দটা এলো। ড্রয়িং রুমের টিভি নিজে নিজে চালু হল। মধুমিতা আমার হাত চেপে ধরলেন। টিভির আলো সোফায় পড়ছে, আর সেই আলোতে আমি দেখলাম সোফায় অরিন্দম নেই। আমার বুকের ভেতর যেন কেউ বরফ ঢেলে দিল।
আমরা ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, দরজার দিকে এগোলাম। ড্রয়িং রুমে ঢুকতেই টিভির আলোয় একটা মানুষ দাঁড়িয়েছিল। পিছন ফিরে একই গড়ন, একই চুল। আমরা কিছু বলার আগেই লোকটা ঘুরে দাঁড়াল, এবং প্রথমবার আমি বুঝলাম অরিন্দম কি বোঝাতে চেয়েছিল। ওটা অরিন্দমই ছিল, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ ফাঁকা, যেন ভেতরে কেউ নেই। লোকটা খুব স্বাভাবিক গলায় বলল, আপনারা জেগে আছেন? মধুমিতা চিৎকার করে উঠলেন, অরিন্দম। লোকটা হালকা হাসল, ও ঘুমাচ্ছে। আমার শরীর অবশ হয়ে যাচ্ছিল। আমি পিছনে তাকালাম, সোফায় অরিন্দম এখনো ঘুমিয়ে। আমি জীবনে কখনো এমন ভয় পাইনি। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা মানুষটা ধীরে ধীরে বলল, ও খুব ক্লান্ত। অনেকদিন ধরেই আমি অপেক্ষা করছি। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তুমি কে? লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি ও যখন আয়নায় তাকায় না, তখন যে থাকে। ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। লোকটা দরজার দিকে হাঁটতে শুরু করল। দরজা খুলল, বেরিয়ে গেল। আমি দৌড়ে বাইরে গেলাম। রাস্তা ফাঁকা, কেউ নেই। ভেতরে ফিরে এসে দেখি সোফায় অরিন্দম কাঁপছে। ঘুম ভেঙে গেছে, হাঁপাচ্ছে। প্রথম কথাটা যা বলল, ও কি বেরিয়ে গেছে? সেই রাতের পর অরিন্দম আর আগের মতো নেই। ধীরে ধীরে ওর স্মৃতি হারাতে শুরু করল। অনেক কথা ভুলে যেতে লাগল। ডাক্তাররা বললেন, সিভিয়ার ডিসোসিয়েশন, স্লিপ ডিসঅর্ডার, মানসিক চাপ। 1 মাস পর আমি শেষবার ওদের বাড়ি গিয়েছিলাম। দরজা খুললেন অরিন্দম। চোখের নিচে কালি নেই, মুখে হাসি। বলল, আমি এখন ভালো আছি, সব ঠিক হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, ঘুম হচ্ছে? ও হাসল, এখন আমি খুব ভালো ঘুমাই। আমি চলে আসার সময় পিছনে তাকালাম। ড্রয়িং রুমের আয়নায় অরিন্দম দাঁড়িয়েছিল, কিন্তু আয়নায় থাকা মানুষটা হাসছিল না। গল্প এখানেই শেষ, আর সেই পেন ড্রাইভটা আজও আমার কাছে আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না, কারণ এমন বাস্তব রহস্য আর ভৌতিক সত্যি ঘটনার গল্প আমরা নিয়মিত নিয়ে আসি।